হ্যাঁ সেজান বলো তো বাবা, মহাকর্ষ বল কি? এই পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে, ভেরি বল গুড। বলে। হ্যাঁ, মহাকর্ষ বলটা কার কার উপর নির্ভর করে সেটা একটু বলে ফেলো সাথে। দূরত্ব। এইভাবে না, মহাকর্ষ বল বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং ভরের দূরত্বের গুণফলের হুম, সমান। দূরত্বের বর্গের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। আচ্ছা, ব্যস্তানুপাতিক। বইতে সূত্রটা আমরা সবাই দেখতে পাচ্ছি, এফ সমান সমান জি m1m2/r²। গত বছর তোমরা পড়েছিলে ডি স্কোয়ার দিয়ে, মনে আছে? ডি এর পরিবর্তে এখানে শুধু কি দিয়েছে, আর কোনো চেঞ্জ নাই। আচ্ছা, মহাকর্ষীয় ধ্রুবকের মান 6.67 × 10⁻⁻11, এটা তোমরা জানো। একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এইটা নিয়ে তো মনে হয় না কারো কোনো সমস্যা আছে কি? আচ্ছা, তো বস্তু দুইটার মধ্যে একটা বস্তু যদি পৃথিবী হয়, আরেকটা বস্তু যে কোনো সাধারণ বস্তু হলে সূত্রটা একটু চেঞ্জ হয়ে যায়। তখন সূত্রটা হয় এফ সমান জি এম বড় হাতের m/r²। এখানে এম হচ্ছে বস্তুর ভর, বড় হাতের এম হচ্ছে পৃথিবীর ভর, আর বড় হাতের আর দিয়ে পৃথিবী থেকে বস্তুর দূরত্ব, অর্থাৎ কেন্দ্র থেকে পৃথিবীর ব্যাসার্ধ পর্যন্ত বোঝা যায়, তাই তো? আবার আমরা জানি যে কোনো একটা বস্তুর জন্য অভিকর্ষ বলের মান হবে বস্তুর ভর গুণ অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ এফ সমান সমান mg। তাহলে দুইটাই যদি অভিকর্ষ বল হয় তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা বল পরস্পর সমান, তাই তো? সে কারণে আমরা লিখতে পারি বড় হাতের জি mm/r² সমান সমান mg। 79 পৃষ্ঠার নিচের দিকে আছে, দেখো। তাহলে উভয় পক্ষ থেকে যদি এমটা বাদ দাও তাহলে আমার কি আসে, ছোট হাতের জি সমান সমান জি এম বাই হচ্ছে r²। এখন আমরা জানি জিটা একটা মহাকর্ষীয় ধ্রুবক, এটা ফিক্সড। পৃথিবীর ভর এম এর মানও নির্দিষ্ট, তোমাদের এই বইতে দেওয়া আছে, ফিজিক্স বইতে দেখো, 5.98 × 10⁻24 কেজি। পৃথিবীর ব্যাসার্ধ আর সমান সমান 6.37 × 10⁻6 মিটার। পৃথিবীর ব্যাসার্ধটা সাধারণত ফিক্সডই থাকে, শুধুমাত্র মেরু অঞ্চল বিষুবীয় অঞ্চলে গেলে কিছুটা চেঞ্জ হতে পারে। তো পরবর্তী পৃষ্ঠায় দেখো, 83 পৃষ্ঠায় জি এর মানটা বের করেছে। এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে জি এর মান এসেছে 9.8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি কেন আমরা জি এর মান 9.8 ব্যবহার করি। পৃথিবীর ভর 9.8 তো বুঝলাম, কিন্তু মিস এখানে একটা মান দেওয়া আছে 5.98, এটা কিসের মান? এটা পৃথিবীর ভর 5.98 × 10⁻24 কেজি। মানে ওরা পৃথিবীর এটা ভরটা পুরোটা মাপছে, মাইপে দেখছে, মাইপে দেখছে যে কেমনে এটা ভাবছে? এমন হতে পারে। এটা ক্যালকুলেশন করে বের করছে। হ্যাঁ, বিজ্ঞানীরা প্রথমে একটা ধারণা করছে, অন্যান্য সব সমীকরণ দিয়ে এখানে অন্যান্য জিনিসগুলোর মান বসায় দেখছে পৃথিবীর ভর এম এর মান আসে এরকম। ঠিক আছে, অর্থাৎ 5, 9, 8 এরপরে হচ্ছে 22টা শূন্য দিলে যা আসে তাই, তত কেজি। বুঝতে পারছো? আচ্ছা, পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধ এই মানগুলো বসানোর পরে দেখা গেছে জি এর মানটা আসছে 9.8। ওকে, এই অংশটা বুঝতে কি অসুবিধা আছে আমাদের? মনে হয় নাই নাকি? আচ্ছা, এরপরে আমাদের একটা উদাহরণ আছে, দেখো। স্পেস স্টেশনের উচ্চতা পৃথিবীর পৃষ্ঠ থেকে আনুমানিক 100 কিলোমিটার। এখন আমি তোমাদের বলি, আমরা যে সূত্রটা পড়লাম স্মল জি সমান gm/r²। এখন পৃথিবী থেকে উপরে কোনো জায়গায় গেলে এই আরের সাথে ওই উচ্চতাটা, পৃথিবী থেকে দূরে যে উচ্চতাটা আছে সেই উচ্চতাটা যোগ হয়ে যাবে। তো এখানে দেখো কি লিখেছে, স্পেস স্টেশনে মহাকর্ষজনিত ত্বরণ জি প্রাইম, জির উপর একটা ড্যাশ বা প্রাইম দেওয়া আছে, সমান সমান জিএম বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর হোল স্কোয়ার। আচ্ছা, এটা কি আমরা বুঝতে পেরেছি? নর্মালি আমার সূত্রে ছিল r², কিন্তু এটা যেহেতু পৃথিবী ভূপৃষ্ঠের উপরে না, ভূপৃষ্ঠ থেকে একটু দূরে, কত দূরে, 100 কিলোমিটার দূরে, সরি 100 কিলোমিটারই তো, হ্যাঁ 100 কিলোমিটার দূরে। তো 100 কিলোমিটারটা কি হয়েছে, জাস্ট এটার সাথে যুক্ত হয়ে গেছে, যোগ করে দিয়েছি আমরা। আচ্ছা, যোগ করে দেখো মানটা বসাইছে, মান বসায়ে তোমার ক্যালকুলেশনটা আমরা একটু বুঝতে চেষ্টা করি, একটু খেয়াল করো, আমি বইতেই যাচ্ছি। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ না স্পষ্ট?
প্রথম লাইনে কি করেছে, এর ভেতর থেকে একটা আর কমন নিয়েছে। আর কমন নিলে এই পাশে থাকে 1, এখানে যেহেতু আর নাই তাই এখানে আর বাই আর হয়ে যাবে। কেন, তুমি এটা একটু গুণ করে দেখো, আর ইন্টু 1 হয়ে যাচ্ছে আর, এটার সাথে আর গুণ করো, তাহলে আর স্মল আর ক্যাপিটাল আর ডিভাইডেড বাই আর, তাহলে উপরের ক্যাপিটাল আর আর নিচের ক্যাপিটাল আর কাটাকাটি চলে গেল, তাহলে কি থাকে, শুধু স্মল আর থাকে। ঠিক আছে, তাহলে এই ভেতর থেকে আর কমন নিলে বাইরে গেলে সেটা হয়ে যাচ্ছে আর স্কোয়ার। তাহলে উপরে থাকলো আমার জিএম বাই হচ্ছে আর স্কোয়ার, কিন্তু আমরা একটু আগে সূত্রে পড়েছি স্মল জি সমান সমান জিএম বাই হচ্ছে আর স্কোয়ার। তাহলে এই জিএম বাই আর স্কোয়ারের পরিবর্তে এটাকে আমরা কি লিখতে পারি, স্মল জি। ঠিক আছে, তাহলে আমার নিচে কি থাকে 1 প্লাস আর বাই আর এর হোল স্কোয়ার। এবার মানটা বসাও, স্মল জি এর মান হচ্ছে 9.8 আর নিচের অংশের মান বসাও 1 প্লাস আর এর মান, স্মল আর এর মান হচ্ছে 100, ক্যাপিটাল আর এর মান হচ্ছে 6000। ক্যালকুলেশন করো, তাতে মান আসবে 1.016 এর হোল স্কোয়ার। তাহলে 9.8কে এটা দিয়ে ভাগ করলে আমার আসতেছে 9.49 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পেরেছি সবাই? জি ইন্টু এম ইকুয়াল টু স্মল জি কিভাবে হলো? এই যে জিএম বাই হচ্ছে আর স্কোয়ার, এইটুকু বাদ দাও, জিএম বাই আর স্কোয়ার এটা কিসের সূত্র, স্মল জি এর সূত্র না, এই যে উপরে আছে। হ্যাঁ, তাহলে এইটুকের পরিবর্তে এই জিএম বাই আর স্কোয়ারের পরিবর্তে কী লিখছে, স্মল জি লিখছে। ঠিক আছে, আর ম্যাম আর স্কোয়ার কিভাবে কমন নিলে? আর স্কোয়ারটাকে ভিতরে গুণ করে দাও, ভিতরে গুণ করে দাও, তাহলে এই যে হোল স্কোয়ার তো আছে, তাহলে স্কোয়ার টাকাটা চলে গেল, তাহলে আর ইন্টু 1 কত হবে আর, আর এটার সাথে যদি তুমি ক্যাপিটাল আর গুণ করো তাহলে কি আসে, স্মল আর ক্যাপিটাল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর, তাহলে নিচের ক্যাপিটাল আর উপরের ক্যাপিটাল আর কাটা যায়, কাটা গেলে কি থাকে, স্মল আর থাকে। তাহলে ঠিক আছে, কমন নেওয়া। হাসান, বুঝতে পারছি? আমরা একটু উল্টা করে বুঝলাম যাতে তোমরা সহজে বুঝো। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে এইটা এই অংশটা আমাদের যে উদাহরণটা আছে এটা বুঝতে কারো অসুবিধা না থাকলে আমরা পরের অংশ যাই। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তো পরের অংশে দেখো কি বলেছে, যে মহাকর্ষজ ত্বরণ জি জানা থাকলে আমরা খুব সহজেই যে কোনো ভর এম এর জন্য মাধ্যাকর্ষণ বলটা বের করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এইটা এফ সমান সমান এম জি, এটা তোমরা ক্লাস 8-এই পড়ছো, বস্তুর ওজন সমান সমান ভর গুণ অভিকর্ষজ ত্বরণ। তো এটা নিয়ে আর আমি আলোচনা করতে চাচ্ছি না। পরের উদাহরণটা একটু দেখো, পরের উদাহরণটায় কি বলেছে, এম ভরের একটা বস্তু, দুই পাশে দুইটা কপিকল। কপিকল মানে কি, যেটা দিয়ে বস্তুর কি বলে উপরে উঠানো যায় বা নিচে নামানো যায়। কপিকল সম্ভবত ক্লাস 6-এ বা 7-এ পড়েছো। হ্যাঁ, আচ্ছা, কপিকলের এক পাশে দিয়েছে 10 কেজি, এক পাশে দিয়েছে 5 কেজি। এম ভরের বস্তুটির উপর কত বল কাজ করতেছে। এখন দেখো দুই পাশে দুই ধরনের বল, এখানে বস্তুর ভর মানে হচ্ছে ওখানে কতটুকু বল কাজ করতেছে বস্তুর ওজনের সমান। তাহলে 10 কেজি ভরের বস্তুর ওজন কত, 10 গুণ 9.8, তাহলে কত আসতেছে 98 নিউটন। 5 কেজি ভরের বস্তুর ওজন কত, 5 গুণ 9.8, অর্থাৎ আসতেছে হচ্ছে 49 নিউটন। ঠিক আছে, তাহলে দুইটা বস্তু, এক পাশের বলটাকে তুমি যদি প্লাস ধরো আর এক পাশের বলটাকে কত ধরবা, মাইনাস ধরবা। তাহলে 10 কেজিরটা যদি তুমি প্লাস 98 নিউটন ধরো, 5 কেজিরটাকে ধরতে হবে মাইনাস 49 নিউটন। তাহলে দুইটাকে একসাথে যোগ করো, বস্তুটার উপর কত বল প্রয়োগ করতেছো, প্লাস 98 প্লাস মাইনাস 49, একসাথে যোগ করলে কত হয়, 98 মাইনাস 49, তার মানে কত, 98 থেকে 49 বিয়োগ দিলে কত হয় বলো। সেজান, বুঝতে পারতেছি না, পারছো? আচ্ছা, তাহলে আমি একই রকম একটা অঙ্ক এখন খাতায় করতে দেই, সবাই যার যার খাতায় লিখে ফেলো। এম ভরের একটি বস্তুর দুই পাশে কপিকল দিয়ে
25 কেজি এবং 30 কেজি ভরের দুটি ওজন ঝুলিয়ে দেওয়া হলো। একবার একটু এম ভরের একটি বস্তুর দুই পাশে কপিকল দিয়ে কপিকল দিয়ে 25 কেজি এবং 30 কেজি ভরের দুটি ওজন ঝুলিয়ে দেওয়া হলো। ঝুলিয়ে দেওয়া হলো। এম ভরের বস্তুটির উপর কত বল কাজ করছে? এম ভরের বস্তুটির উপর কত বল কাজ করছে? করো খাতায়, সবার খাতায় করবা। আচ্ছা, সন্ধান ক্লাস করে না অনেক দিন, অন্যান্য ক্লাস কি সন্ধান করে নাকি? সন্ধানের কি কোনো সমস্যা জানো কেউ? ম্যাম ওর বাবা মোবাইল অফিসে নিয়ে যায় আর ওর মার মোবাইলে মানে জুমটা সাপোর্ট কাটে না, এই জন্য করতে করতে পারতেছে পারে না। না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা করো, অঙ্কটা করো। এখানে যেমন করে দেওয়া আছে অনেকটা এইরকমই, তো তোমরা আমাকে করে দেখাও, একটু দেখি পারো কিনা। যারা বুঝতে পারছো আমার মনে হয় যে তারা করতেও পারবে অবশ্যই। তাড়াতাড়ি করতে হবে, আমরা এরপরে নিউটনের তৃতীয় সূত্রটা পড়ব। মিস করছি। আচ্ছা সেখান দেখো, খাতাটা দেখো আমাকে। প্রথম বস্তুর ওজন লিখবা, হ্যাঁ বাবা, হয়েছে। জি মিস। ওকে, ঠিক আছে। 49 ভোল্ট কাজ করছে, ভেরি গুড। আচ্ছা বাকিরা একটু তাড়াতাড়ি করো, আমরা নিউটনের তৃতীয় সূত্র পড়ব। সেজান তুমি 83 পেজ বের করে ফেলো, হ্যাঁ। আমিও নিউটনের করছি, তৃতীয় সূত্র পড়ো। হ্যাঁ দেখাও, ডিসপ্লে দেখাও। কিন্তু মিস অনেক সংক্ষেপে। আচ্ছা দেখা, খাতা দেখো। ঠিক আছে। আচ্ছা তারপরে সাম হয় নাই এখনো, দীপাল। আমাদের সবার একটু আন্তরিকভাবে চেষ্টা করতে হবে, হ্যাঁ আমার মনে হয় তাহলে আমরা পারবো। খুব বেশি কঠিন না, তো চেষ্টা করলে একটু মনোযোগ দিলেই পারবে সবাই। আছে ফিজিক্সের মিস কিছু কিছু শব্দ আছে যেগুলো আমার শুনলে ভয় লাগে। ভালো লাগে। আচ্ছা
ভয় আস্তে আস্তে বিশেষ কেটে করে যাবে। আমি তখন হুম। কি বিশেষ করে তখন যখন সেগুলো সংজ্ঞা লিখি। সংজ্ঞা লিখতে বলে? আচ্ছা, আস্তে আস্তে ভয় কেটে যাবে। আমি তো তোমাদের আস্তে ধীরে বোঝানোর চেষ্টা করতেছি। আমার মনে হয় সবাই ক্লাস করে উপকৃত হচ্ছ নাকি? ম্যাম লিখছি। আচ্ছা, দেখাও দেখো দীপাল। ম্যাম আমিও সংক্ষেপে করছি ম্যাম। হ্যাঁ, তোমরা সবাই সংক্ষেপে করবে, আমি এটাই আশা করছি। আচ্ছা, তারপরে করছো, ওকে, ঠিক আছে, দীপাল হয়েছে। আচ্ছা, তো আমার মনে হয় সবার হবে। আমরা তাহলে নিউটনের তৃতীয় সূত্রে চলে যাই। হাসান, এত পিছনে কেন? আমার ভালো ছেলেরা পিছনে থাকলে তো ভালো লাগে না। হুম, দ্রুত করতে হবে। শেষ হয়েছে হাসান, মেহরাব, যারা আছো ক্লাসে? আমরা এবার নিউটনের তৃতীয় সূত্র। আনসার কি 49 নিউটন? হ্যাঁ, 49 নিউটন। 49 হ্যাঁ, ওকে। রিজবি, তুমি নিউটনের তৃতীয় সূত্রটা, বক্সে যে সূত্রটা আছে ওই সূত্রটা বলবো। এটা আমরা সবাই জানি, তারপরে তৃতীয় সূত্র, যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটি প্রথম বস্তুটির উপর বিপরীত দিকে সমান বল। আচ্ছা, তারপরের অংশটা একটু পড়ো। পদার্থবিজ্ঞানের বইয়ে সাধারণত যেভাবে নিউটনের তৃতীয় সূত্র লেখা হয় প্রতিটি ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, আমরা এখানে সেভাবে লিখি না। হুম, আমাদের এতক্ষণে যেহেতু বল সম্পর্কে খানিকটা ধারণা হচ্ছে, হঠাৎ করে বলকে ক্রিয়া কিংবা প্রতিক্রিয়া বললে বিভ্রান্তি হতে পারে। তার চেয়ে বড় কথা, যারা নতুন পদার্থবিজ্ঞান শেখে তাদের প্রথম প্রশ্নে হয় যে যদি সকল ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া একে অপরকে কাটাকাটি করে শূন্য হয়ে যায় না কেন। হুম, এজন্য তৃতীয় সূত্রটিতে খুব স্পষ্ট করে লিখে দেওয়া দরকার। তৃতীয় সূত্র বলেছে যে যদি দুটি বস্তু এ এবং বি থাকে তাহলে এ যখন বি বলের উপর বল প্রয়োগ করে তখন বি বল প্রয়োগ করে এ ওর উপর। হুম। বিপরীত দুটি বল ভিন্ন ভিন্ন বস্তুতে কাজ করে, কখনোই এক বস্তুতে নয়। যদি একই বস্তুতে দুটি বল প্রয়োগ করা হতো শুধু তাহলেই একে অন্যকে কাটাকাটি করতে পারত, এখানে কাটাকাটির কোনো সুযোগ নেই। এবার বুঝতে পারছো? তুমি যদি মনে করো সেজানকে ধাক্কা দাও, তাহলে সেজান কি চুপ করে বসে থাকবে? কি করবে? সেও সমান বললে তোমার ধাক্কা দিবে। তাহলে তুমি যেহেতু সেজানের দিকে, তোমার বলটা প্লাস হলে সেজানের বল মাইনাস। আর দুইটা কাটাকাটি হওয়ার সুযোগ নেই কেন? কারণ তুমি সেজানকে ধাক্কা দিতেছো, আবার সেজান তোমারে। তোমরা দুজনে মিলে যদি হাসানকে ধাক্কা দিত, একজন ডান দিক থেকে একজন বাম দিক থেকে, তাইলে কাটাকাটি হয়ে যাবে। কিন্তু দুজন দুজনকে দিচ্ছ বলে এটা কাটাকাটি হবে না। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, তোমাদের উদাহরণ দিচ্ছি কারণ তাহলে বুঝতে আমাদের সুবিধা হয়। হ্যাঁ, আমরা ভিজুয়াল করতে পারি জিনিসটা। যদিও ধাক্কাধাক্কি ব্যাপারটা ঠিক না, তারপর পড়াশোনা বোঝার জন্য মাঝে মাঝে এরকম একটু শুনতে হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে পরের অংশটা একটু রিজবি পড়ো, আমাদের সময় আছে কিছুক্ষণ। কয়েকটা উদাহরণ কয়েকটি দিই। উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার হবে। ধরা যাক উপর থেকে আমরা এম ভরের একটা বস্তু আপেল উপর থেকে ছেড়ে দিয়েছি। হুম, চিত্র 3.12 আমরা জানি পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের জন্য এম ভর পৃথিবীর দিকে একটা বল এফ অনুভব করে, সুতরাং এফ ইকুয়ালস টু জি এম স্মল এম ইন্টু আর বড় স্কয়ার। হাতের এম ডিভাইডেড বাই আর স্কয়ার। আমরা আগে থেকে দেখেছি এই বলটাকে এম জি হিসেবে লেখা হয়। নিউটনের তৃতীয় সূত্র শেখার পর আমরা জানি এম ভরটিও বিশাল পুরো পৃথিবীটাকে নিজের দিকে আকর্ষণ করেছে। সেই বলটিও এফ শুধু বিপরীত দিকে। আমরা এই বলটিকে নিয়ে মাথা ঘামাই, তার কারণ এই বলটার কারণে পৃথিবীর যতটুকু ত্বরণ এ হচ্ছে সেটা হচ্ছে ইচ্ছে করলে বের করতে পারি। এফ ইকুয়ালস টু এম, এখানে এম হচ্ছে পৃথিবীর ভর এবং এ হচ্ছে পৃথিবীর ত্বরণ, কাজেই এ ইকুয়ালস টু এফ বাই এম ইকুয়ালস টু এম জি বাই এম ইকুয়ালস টু এম বাই এম বড় হাতের ইন্টু এম জি। ইন্টু জি। যদি পৃথিবীর ভর ক্যাপিটাল এম ইকুয়ালস টু 5.98 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি হয় তাহলে আমরা যদি 1 কেজি ভরের একটা বস্তুর উপর থেকে ছেড়ে দিই তার জন্য পৃথিবীর ত্বরণ হবে a ইকুয়ালস টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -24 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে চিন্তা করো, খুবই ক্ষুদ্র 1.6কে তুমি যদি 1-এর পরে 24টা শূন্য দিয়ে ভাগ করো তাহলে সেটা পয়েন্ট কততে গিয়ে দাঁড়াবে? হ্যাঁ, 0.23টা শূন্য তারপরে 1.6, অর্থাৎ খুবই ক্ষুদ্র। ঠিক আছে, একটা সংখ্যা।
এই কারণে এই ত্বরণটাকে আসলে ধরা হয় না। তারপরের অংশটা পড়ো বাবা। এটি এটি এত ক্ষুদ্র যে কেউ এটা নিয়ে মাথা ঘামায় না। তুমি যখন পরের বার কোনো জায়গা লাফ দেবে তখন মনে রাখো নিচে পড়ার সময় পুরো পৃথিবীকে তুমি আকর্ষণ করে নিজের দিকে টেনে নিয়েছিলে। যতই কমই হোক না কেন তুমি সারা পৃথিবীকে নিজের দিকে টানছিলে। এটা নিয়ে একটু গর্ব করতে পারো। ঠিক আছে। নিউটনের তৃতীয় নিউটনের তৃতীয় সূত্র বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা কিভাবে হাঁটি সেটা বোঝা। আমরা সবাই হাঁটতে পারি, এর পিছনে কি পদার্থবিজ্ঞান আছে সেটা না জেনে সবাই হাঁটে। কিন্তু আমরা যেহেতু পদার্থবিজ্ঞান শিখতে শুরু করেছি, আমাদের খুব সহজ একটা প্রশ্ন করা যায়। আমি যেহেতু স্থির অবস্থা থেকে হাঁটতে পারি, কাজে আসলে আমার একটি ত্বরণ হচ্ছে, যার অর্থ আমার উপর বল প্রয়োগ করা হচ্ছে। কিন্তু আমরা সবাই জানি কেউ আমাদের উপর বল প্রয়োগ করে না, আমরা নিজেরাই হাঁটি। কেমন করে হাঁটা সেটা সম্ভব। নিউটনের তৃতীয় সূত্র না জানা থাকলে আমরা কখনোই হাঁটার বিষয়টা ব্যাখ্যা করতে পারতাম না। আমরা যখন হাঁটি তখন আমরা পা দিয়ে মাটিতে ধাক্কা দিই, অর্থাৎ বল প্রয়োগ করি। তখন মাটিতে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমাদের শরীরে সমান এবং বিপরীত বল প্রয়োগ করে। এই সমান এবং বিপরীত বলটা আমাদের ত্বরণ হয়, আমরা হাঁটি। বুঝতে পারছি। বিষয়টা যাদের আমরা মাটিতে বল প্রয়োগ করতেছি নিউটনের সূত্র অনুযায়ী। আমি মাটিতে যদি 5 নিউটন বল প্রয়োগ করি, মাটি ওইটা আমার কি করবে? ফেরত দিবে। তো মাটি আমার বল প্রয়োগ করতেছে বিপরীতভাবে, ওই 5 নিউটন আমার ফেরত দিচ্ছে, ফলে ওই বলের কারণেই আমি সামনে আগায় যেতে পারতেছি। বুঝতে পারছো? কিন্তু মাটি যদি এটা আমাকে ফেরত না দিত তাইলে কিন্তু আমি আর আগাইতে পারতাম না, আমি বল প্রয়োগ করে মাটির নিচে চলে যেতাম। বুঝতে পারছো? মাটি আমাকে আবার ওটা ফেরত দেয় বিধায় আমি সামনে আগাইতে পারি। হ্যাঁ মাটি যে আমাকে ফেরত দেয় এই বলটা সেটা আমি দেখি না। বাবা, বল কি দেখা যায়? তুমি সেখানটা ধাক্কা দিলা, ধাক্কা আমরা হয়তো চোখে দেখতে পারি যে ধাক্কা দিতেছো, কিন্তু কত বলে ধাক্কা দিতেছো এটা কি দেখা যায়? বল তো দেখা যায় না। আচ্ছা, পরের অংশটা পড়ো বাবা। বিষয়টা যাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে তাদের মনে করিয়ে দেওয়া যায় শক্ত মাটিতে হাঁটা সোজা, কিন্তু ঝুরঝুরে বালুর উপর হাঁটা সোজা নয়। তার কারণ বালুর উপর বল প্রয়োগ করা যায় না, বালু সরে যায়। আচ্ছা, আমরা যারা মানে সি বিচে গিয়েছো না? অনেকেই গিয়েছো কেউ? আমাদের স্কুলের মাঠটার কথা। আচ্ছা, আমাদের স্কুলের মাঠ থেকেও সি বিচের বালিটা আরও বেশি মানে ঝুরঝুরি। সি বিচে যারা গিয়েছো অথবা নদীর পাড়ে যারা হাঁটছো, দেখবা পা দিলেই পা কিছুটা গেড়ে যায়। হ্যাঁ, ফলে আগাইতে অনেক কষ্ট হয়, অনেক বল প্রয়োগ করতে হয়। কিন্তু আমাদের নর্মাল মাটি কি, তুমি বল দিচ্ছ, যতটুকু দিচ্ছ সাথে সাথে ফেরত দিচ্ছে। আর বালি সরে যায় বলে তুমি সমানভাবে বলটা প্রয়োগ করতে পারো না, ফলে অনেক বেশি বল প্রয়োগ করে যেখানে বালি থাকে সেই জায়গায় হাঁটতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পড়ো রিজবি। তাই নিউটনের তৃতীয় সূত্রের পাল্টা বলটাও ঠিকভাবে পাওয়া যায় না। ব্যাপারটা আরো অনেক স্পষ্ট করে দেওয়া যায় যদি কাউকে অসম্ভব মসৃণ একটা মেঝেতে সাবান, পানি কিংবা তেল দিয়ে পিচ্ছিল করে হাঁটতে দেওয়া হয়। সেখানে ঘর্ষণ খুব কম, তাই আমরা পেছনে বল প্রয়োগ করতে পারবো না এবং সেই জন্য তার প্রতিক্রিয়া হিসেবে আমাদের কোনো বল পাবো না, তাই হাঁটতেও পারবো না। বল প্রয়োগ করলে বিপরীত এবং সমান বল পাওয়া যায়। যদি প্রয়োগ করতে না পারি তাহলে তার প্রতিক্রিয়া বল পাবো কেন আর হাঁটবো বা কেন?